গত পর্বে আমরা দেখেছিলাম নাগাল্যান্ডের একজন লিডার দিল্লিতে একটি বিজনেস সামিটে যোগ দিতে এসে খুন হয়, যার ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়েছিল আনসারির উপর, যে কিনা এখন একজন এসিপি। অন্যদিকে হাতিরাম রঘু পাসওয়ান নামের একজন ব্যক্তির গুম কেসের ইনভেস্টিগেশন করছিল। দেখা যায় কেস দুইটি পরস্পর জড়িত, যার ইনভেস্টিগেশনের জন্য হাতিরামকে নাগাল্যান্ড যেতে হবে। গত পর্ব এবং এরপর যুক্ত হওয়া সকল পর্বের লিংক ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্টে পেয়ে যাবেন। শুরু করছি প্রথম পার্টের পর থেকে। দৃশ্যপট পরিবর্তন হয় ড্রাগ ডিলার ম্যাক্স রিজোর বাড়িতে। ম্যাক্স পাগলের মতো তার কালো টাই খুঁজছিল, কারণ সে কালো স্যুটের সাথে কালো টাই ম্যাচিং করে থমের ফিউনারেলে যাবে। তার ওয়াইফ তাকে সেখানে যেতে বারণ করছিল, কারণ পুলিশ ম্যাক্সকে খুঁজছে। ম্যাক্স সেখানে বসেই ড্রাগস নিচ্ছিল, যেটা দেখে ম্যাক্সের ছোট বাচ্চাটাও ড্রাগস নেয়। আমরা দেখতে পাই ম্যাক্সের বাড়ির বাইরে একটি গাড়ি, যেখানে থমের সিকিউরিটি অফিসার ড্যানিয়েল বসে আছে। সিন শিফট হয় এয়ারপোর্টে। হাতিরাম ও আনসারি নাগাল্যান্ডে পৌঁছে গিয়েছিল। এয়ারপোর্ট পুলিশ আনসারির কাছে গান দুইটির পারমিশন চায়। আনসারি নিচেরটা শো করে হাতিরামের কাছে আসে তারটা নিতে। হাতিরাম তখন নিজের লাগেজ নিয়ে ব্যস্ত। জানা যায় সে নিজের লাগেজের ভেতর মদের বোতল রেখেছিল, যেটা লিক হয়ে জামা কাপড় সব ভিজে গিয়েছে। যাই হোক, তারা গান পারমিট দেখিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। বাইরে আসতেই একটি ছেলে তাদের পিছু নেয় নাগাল্যান্ড ঘুরিয়ে দেখার জন্য, মানে সে ট্যুর গাইড আর কি। এদিকে হাতিরাম তাকে পাত্তা না দিয়ে আনসারির পিছু পিছু চলতে থাকে। তাদের এয়ারপোর্ট থেকে রিসিভ করতে নাগাল্যান্ডের এসপি মেঘনা ও ইন্সপেক্টর আইজ্যাক এসেছিল। মেঘনা বলে আজকে তারা গেস্ট হাউসে রেস্ট নিয়ে কাল থেকে না হয় কাজ শুরু করা যাবে। তখন আনসারি জিজ্ঞেস করে, কিন্তু তাদের তো থমের ফিউনারেলে যাওয়ার কথা ছিল। মেঘনা উত্তর দেয়, এখানকার পরিস্থিতি অনেক খারাপ, তাই কিছু কিছু জায়গায় কারফিউ জারি করা হয়েছে। আনসারি বলে তারা এখানে ইনভেস্টিগেশন করতে এসেছে, ঘুরতে নয়। মেঘনা শক্ত কণ্ঠে উত্তর দেয়, তারা ঘুরতে এলে বরং ভালো হতো, কারণ থম তাদের ওইখানে তাদের হেফাজতে মারা গিয়েছে। তার সাপোর্টাররা মনে করছে এই ইনভেস্টিগেশন একটা নাটক মাত্র, তাই সেখানে যাওয়া তাদের জন্য সেফ নয়। আনসারি বলে তাকে তাদের সেফটি নিয়ে চিন্তা করতে হবে না, শুধু তাদের গ্রাউন্ড সাপোর্ট দিলেই হবে। গাড়িতে যেতে যেতে তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারি থমের ফিউনারেলে প্রায় সমগ্র নাগাল্যান্ডই হাজির হবে, সাথে তার ছেলে রুবেনও। আনসারি জিজ্ঞেস করে সে শুনেছে রুবেন নাকি তার বাবার ওই 3 খুনি সম্পর্কে তথ্যের বিনিময়ে 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। মেঘনার কি মনে হয়, এটা কি বাবা ছেলের খারাপ সম্পর্ক ঢাকার একটা ব্যর্থ চেষ্টা? মেঘনা উত্তর দেয়, তার মনে হওয়াতে কি যায় আসে, তাছাড়া তার কাজ শুধু আনসারিদের গ্রাউন্ড সাপোর্ট দেওয়া। আনসারি বুঝতে পারে মেঘনা তখনকার কথাটা ভোলেনি। এবার হাতিরাম জিজ্ঞেস করে সে ম্যাক্স রিজু সম্পর্কে কিছু জানে কিনা। আইজ্যাক জানায় তারাও 1 মাস ধরে ম্যাক্সকে খুঁজছে। মেঘনা এবারও তাদের খোঁচা দিয়ে কথা বলে। হাতিরাম ও আনসারির বুঝতে আর বাকি থাকে না যে তারা মেঘনার কাছ থেকে কোনো প্রকার সাহায্যই পাবে না। তারা কিছুক্ষণের মধ্যেই ফিউনারেলে পৌঁছে যায়। গাড়ি থেকে নামার আগে মেঘনা বলে বাঁচতে চাইলে তাদের পিস্তলগুলো গাড়িতেই রেখে যেতে। তারা দুইজন যখন হেঁটে হেঁটে যাচ্ছিল, তখন থমের পার্টির লোকেরা এমন ভাবে তাদের দিকে তাকিয়েছিল যেন চোখ দিয়ে তাদের খুন করে ফেলবে। কিছু দূর যাওয়ার পর মেঘনা বলে তাকে পরিস্থিতি সামলাতে দিতে। থমের লোকেরা দিল্লির উপর অনেক বেশি রেগেছিল। একজন নির্দেশ দেয় হাতিরাম ও আনসারিকে চেক করতে তাদের কাছে পিস্তল আছে কিনা। মেঘনা এই জন্যই পিস্তল রেখে আসতে বলেছিল। এরই মাঝে এন্ট্রি হয় থমের ছেলে রুবেনের। রুবেনকে আসতে দেখে একজন দৌড়ে যায় বাকিদের খবরটা জানাতে। একটি লোক হাতিরামের আইডি কার্ড চেক করার সময় হঠাৎ গুলি চলার আওয়াজ হলে সবাই সেদিকে যেতে শুরু করে। হাতিরামের আইডি কার্ড সেই লোকটার কাছেই থেকে গিয়েছিল। এদিকে রুবেন এবং থমের পার্টির লোকদের মাঝে মারামারি শুরু হয়ে গিয়েছে। মেঘনা অনেক চেষ্টা করে রুবেনকে বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি সামাল দিতে, কিন্তু রুবেন তার কথা মানছিলই না। তখন আঙ্কেল কেন এসে রুবেনকে শান্ত করে, তারপর তাকে বলে এই মুহূর্তে তার মায়ের তাকে সব থেকে বেশি প্রয়োজন। রুবেন তার মায়ের কাছে চলে যায়। এদিকে মেঘনা আনসারি ও হাতিরামকে দেখে বকাঝোকা করছিল যে তারা এখানে কি করছে। তখনই রেড্ডি তার ওয়াইফ গ্রেসকে নিয়ে সেখানে হাজির হয়। কুশলাদি বিনিময় শেষে আনসারি রেড্ডিকে জিজ্ঞেস করে রুবেন ঠিক কি কারণে তার বাবার পার্টি জয়েন না করে নিজের পার্টি বানিয়েছিল। রেড্ডি বলে কেউ জানে না, হয়তো পলিটিক্যাল কারণ, হয়তো পার্সোনাল। এদিকে রুবেনের মা তাকে বলে সে ভেবেছিল রুবেন হয়তো থমের ফিউনারেলে আসবে না। রুবেন উত্তর দেয় সে শেষবার যখন এখানে এসেছিল তখন তার বয়স হয়তো 18 হবে।
সে সেদিন আসতে চায়নি, কিন্তু তার মা বলেছিল শেষবার সবাইকে বিদায় দিতে হয়। সেই কথা মনে করেই সে আজ এসেছে। তার মা বলে থমের পর এখন সবকিছু রুবেনকেই দেখতে হবে। রুবেন জানায় তার থমের টাকার প্রতি কোনো লোভ নেই। তার মা তাকে বোঝায় টাকাগুলো সে নাগাল্যান্ডের মানুষের জন্য ব্যয় করতে পারবে। আমরা বুঝতে পারি রুবেনের মনে থমকে নিয়ে পাহাড় সম রাগ জমে আছে। রুবেন চলে যেতে চাইলে তার মা তাকে বলে দিল্লি থেকে দুজন পুলিশ এসেছে, তারা যেন বেশি কিছু জানতে না পারে। রুবেন তার মাকে অনুরোধ করে থমকে তার বোনের পাশে কবর না দিতে। বিরাট আয়োজনের মধ্য দিয়ে থমকে কবরস্থ করা হয়। আমরা দেখতে পাই ড্যানিয়েল সবার থেকে দূরে একা দাঁড়িয়ে আছে। হাতিরাম খেয়াল করে থমের কবরের পাশেই রেচেল থম নামে একটি মেয়ের কবর। এছাড়া একটি বৃদ্ধ লোক থমের কবরের কাছে দাঁড়িয়ে বাচ্চাদের মতো কাঁদছিল। একজন এসে তাকে সরিয়ে নিয়ে যায়। রাতে হোটেলে ফিরে হাতিরাম রেনুকে কল করছিল, কিন্তু রেনু ফোন রিসিভ করছিল না। তাই সে আনসারির রুমে নক করে। আনসারি তখন কারোর সাথে হেসে হেসে ফোনে কথা বলছিল। হাতিরাম বলে রেনু তার ফোন তুলছে না, তাই সে অন্য ফোন দিয়ে ট্রাই করে দেখতে চাইছিল। আনসারি কথা শেষ করে কল কাটতেই হাতিরাম জিজ্ঞেস করে গার্লফ্রেন্ড। আনসারি মুচকি হাসলে হাতিরাম বলে এসআই আনসারি হলে সে ঠিকই বের করে নিত। যাই হোক, সে আনসারির ফোন নিয়ে চলে যায়। রেনুকে কল করলে এবার সে ফোন রিসিভ করে। রেনু এখনো তার উপর রেগেছিল। সে জিজ্ঞেস করে হাতিরাম সিদ্ধার্থের বার্থডেতে আসছে কিনা। হাতিরাম বলে কাজ এখনো শেষ হয়নি তাই। আর কিছু বলার আগেই রেনু রাগ করে ফোন কেটে দেয়। রেনু বারান্দায় উকি দিয়ে দেখে রঘুর ছেলে গুড্ডু তার ধুয়ে রাখা কাপড়গুলো মেলে দিচ্ছে। রেনুর মন ভালো হয়ে যায়। সে গুড্ডুকে বলে সে রেনু আন্টি, তার নাম কি। গুড্ডু কোনো কথা বলে না। আসলে গীতার অ্যাক্সিডেন্টের পর থেকে সে একটি শব্দও উচ্চারণ করেনি। পরের দিন সকালে হাতিরাম ও আনসারি আইজ্যাকের সাথে রোজের বাড়িতে চলে আসে। আইজ্যাক জানায় লোকেরা রোজের বাড়ি অ্যাটাক করেছিল, তাই দুজন গার্ড রাখা হয়েছে, কিন্তু তারা সেখানে গিয়ে কোনো গার্ডকে খুঁজে পায় না। আইজ্যাক জানায় আসলে কেউ তাদের প্রোটেক্ট করতেই চাইছে না। সে তাদের রোজের বাবাকে দেখায় যে খরগোশের সাথে বিড়বিড় করে বলছিল আমি বাপ না, আমি মেয়ে না, সবাই শুধু মিথ্যা বলে। হাতিরামের মনে পড়ে যায় এই লোকটাই থমের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের মতো কাঁদছিল। এদিকে রোজের মা বেরিয়ে আসে। সে এই পরিস্থিতি নিয়ে অতিষ্ঠ। তারা ভেতরে এসে রোজের ফটো অ্যালবাম দেখে। সেখানে আমরা রোজের সাথে অন্য একটি মেয়েকেও দেখতে পাই। আনসারি রোজের মাকে কিছু জিজ্ঞেস করার আগেই সে বলে ওঠে রোজের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। গত 8 বছর ধরে তাদের কোনো যোগাযোগ নেই। রোজ তাদের জন্য মরে গিয়েছে। আনসারি জানতে চায় রোজ থমকে চিনত কিনা, নয়তো তাকে কেনই খুন করবে। রোজের মা উত্তর দেয় কারণ থম একজন দানব ছিল। এরই মাঝে হাতিরাম রোজের একটি ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই ছবিটা কোথায় তোলা। তারা বাইরে এলে হাতিরাম আনসারিকে জিজ্ঞেস করে রেড্ডি রোজের ছবি দেখেছিল কিনা। আনসারি বলে হ্যাঁ, কিন্তু রেড্ডি কখনো জানায়নি যে রোজ তার ওয়াইফের হোটেলে কাজ করত। তাদের এখন গ্রেসের হোটেলে যাওয়া উচিত। হাতিরাম বলে আনসারি একা যাক, তার অন্য প্ল্যান আছে। আইজ্যাকের কাছ থেকে মুক্তি পেতে তারা মিথ্যা বলে আনসারির শরীর খারাপ, তাই সে রেস্ট করবে। অন্যদিকে হাতিরাম তার আইডি কার্ড এনে দিতে বলে কারণ সেটা ছাড়া সে এমনিতেও বাইরে যেতে পারবে না। আইজ্যাক যেতেই হাতিরাম ও আনসারি বেরিয়ে পড়ে। গাড়িতে বসে হাতিরাম বলে রোজের মা গালিগালাজ না করে থমের নাম নেয় না, আর তার বাপ থমের মৃত্যুতে বুক চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদছিল। আনসারি জানায় আইজ্যাক বলছিল রোজের বাবা নাকি থমের হয়ে 14 বছর কাজ করেছে, কিন্তু প্রশ্ন হলো তার মেয়ে থমকে কেন খুন করবে। হাতিরাম গাড়ি থামাতে বলে, তারপর পিস্তলটা আনসারিকে দিয়ে দেয় কারণ আইডি কার্ড ছাড়া গান ক্যারি করতে পারবে না। হাতিরাম বাসে করে রেলওয়ে স্টেশনে চলে আসে। সেখানে এক কুলিকে রঘুর ছবি দেখালে লোকটা তাকে বলে সে রঘুকে দেখেনি, তবে স্টেশনের 4 নম্বর শেডে বাইরে থেকে লেবাররা এসে থাকে। হাতিরাম চাইলে ওইখানে চেক করতে পারে। হাতিরাম সেখানে পৌঁছে দেখতে পাই বাইরে থেকে আসা অনেক মানুষ সেখানে এক প্রকার ঘাঁটি গেড়ে বসেছে। এইদিকে আনসারিও রেড্ডির ওয়াইফের হোটেলে চলে আসে। রিসেপশনে পরিচয় দিতেই তাকে গ্রেসের সামনে নিয়ে যাওয়া হয়। গ্রেসকে রোজের ফটো দেখালে গ্রেস বলে সে এই মেয়েটাকে টিভিতে দেখেছে, ওই তো থম মার্ডার কেসের মেইন সাসপেক্ট, তাই না। আনসারি আরো একবার তার কাছ থেকে কনফার্মেশন নিয়ে এইবার জিজ্ঞেস করে কিন্তু সে তো শুনেছে রোজ নাকি তার হোটেলে 2 বছর চাকরি করেছে। গ্রেস উত্তর দেয় নর্থ ইস্টে তার 7টা হোটেল, সেখানে প্রায় 400-র উপরে মানুষ কাজ করে, তার তো আর সবাইকে চেনার কথা নয়। তারপর ছবিটি নিয়ে বেরিয়ে যায়। ফিরে এসে জানায় তার ম্যানেজারের কাছ থেকে জানতে পেরেছে আনসারি ঠিক বলছে, রোজ ড্রাগ অ্যাডিক্ট ছিল, একটি রুম থেকে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। তার পরপরই তাকে হোটেল থেকে বের করে দেওয়া হয়েছিল।
ছিল। সব শুনে আনসারি মন্তব্য করে তার এমন এমপ্লয়ি থাকলে সে কখনোই তাকে ভুলতো না। আনসারি বের হয়ে হাতিরামকে কল করে বলে রেড্ডি যেখানে মিটিং ডাকলো সেখানেই থম মার্ডার হলো, আর সাসপেক্ট তারই এক্স এমপ্লয়ি। মানলাম স্বামী স্ত্রী কেউই রোজকে চেনেনি, কিন্তু তাদের কোনো স্টাফও কি তাদের কিছু বলেনি? বিষয়টা সন্দেহজনক। হাতিরামও তার কথায় সায় দিয়ে জানায় তার ফোনের ব্যাটারি প্রায় শেষ। তখনই তার ফোন বন্ধ হয়ে যায়। হাতিরাম খেয়াল করে দূরে কেউ সিটে বসে আছে। সে তাকে রঘু বলে ডাক দিলে লোকটা পিছু ফেরে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না। তখনই পুলিশ সেখানে রেইড দিলে সবাই পালাতে শুরু করে। হাতিরামও ওই লোকটার পিছু নেয়। দেখা যায় সে রঘু নয়, কিন্তু পুলিশ হাতিরামকেও ড্রাগ পাচারকারী ভাবে। সে বলে সে পুলিশ, কিন্তু তার কাছে আইডি না থাকায় প্রুফ করতে পারে না। পেছন থেকে একটি পুলিশ তার মাথায় আঘাত করলে হাতিরাম জ্ঞান হারিয়ে ফেলে। হাতিরামের জ্ঞান ফেরে এয়ারপোর্টে সে গাইড ছেলেটার ডাকে। ছেলেটির নাম বিট্টু। হাতিরামের কাছে আইডি পিস্তল কিছুই না থাকায় বিট্টু ঘুষ দিয়ে তাকে ছাড়িয়ে আনে। অবশ্য সেও হাতিরামের কাছ থেকে কিছু টাকা নিয়েছিল। বিট্টু হাতিরামকে চৌধুরী স্যার বলে ডাকলে হাতিরাম জিজ্ঞেস করে সে তার নাম জানলো কোথা থেকে। বিট্টু উত্তর দেয় কোহিমার এসপি ম্যাডাম তো আর প্রতিদিন কাউকে রিসিভ করতে এয়ারপোর্টে আসে না, একটু তো খোঁজ খবর রাখতেই হয়। হাতিরাম বুঝতে পারে এর থেকে অনেক তথ্য পাওয়া যাবে। আসলে বিট্টুও দিমাপুর টু দিল্লি ড্রাগস নিয়ে যেত, কিন্তু একদিন সে ধরা পড়ে যায়। প্রতি 2 মাসে তাকে দিমাপুর কোর্টে এসে হাজিরা দিতে হয়, তাই সে এখানেই শিফট হয়ে গিয়েছে। হাতিরাম তাকে ম্যাক্স রিজু সম্পর্কে জিজ্ঞেস করলে আমরা জানতে পারি এখানকার একমাত্র ড্রাগ ডিলার ম্যাক্স রিজুই। বাকি সবাই পাহাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আর তাদের এই পরিণতির পেছনে থমের হাত আছে, কারণ ম্যাক্স থমেরই লোক। ইনফ্যাক্ট মিয়ানমার থেকে যত ড্রাগস নাগাল্যান্ডে ঢোকে সবই থমের। হাতিরামের ফোন চার্জ হয়ে গেলে তখনই আনসারি তাকে ফোন করে জানায় সেদিন রেলওয়ে স্টেশন থেকে রোজ যাকে কল করেছিল তার ঠিকানা পাওয়া গিয়েছে। হাতিরাম তার দেওয়া ঠিকানায় পৌঁছে একসাথে হাঁটতে হাঁটতে আনসারিকে জানায় ম্যাক্স থমেরই লোক। কিন্তু সবাই বলছে কিছুদিন আগে ম্যাক্স নাকি থমের 70-80 কোটি টাকার ড্রাগস পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল। আনসারি বলে এই তথ্য আমাদের মেঘনার কাছ থেকে পাওয়ার কথা ছিল। হাতিরাম উত্তর দেয় মাসখানেক আগে 10-12 জন মাইগ্রেন্ট লেবার ধরা পড়েছিল, সেটা পর্যন্ত আমাদের বলেনি। এরই মাঝে মেঘনা সেখানে উপস্থিত হলে আনসারি তাকে জিজ্ঞেস করে তারা এখানে কার সাথে দেখা করতে এসেছে। মেঘনা জানায় রিহাব সেন্টারের ডক্টর অ্যাস্থারের সাথে। অ্যাস্থারের রেকর্ড একদম ক্লিন। ডক্টর অ্যাস্থার জানায় সেদিন রোজ তাকেই কল করেছিল, বলছিল তার লুকানোর জন্য একটা জায়গা প্রয়োজন, কিন্তু আমি মানা করে দিয়েছিলাম। মেঘনা জিজ্ঞেস করে সে কথাটা পুলিশকে জানায়নি কেন। ডক্টর বলে রোজ তার পেশেন্ট, সব কথা পুলিশকে জানানো সম্ভব নয়। আনসারি জিজ্ঞেস করে সে রোজকে কবে থেকে চেনে। ডক্টর জানায় 8 বছর আগে কোহিমার একটি রিহাব সেন্টারে রোজের সাথে তার পরিচয় হয়েছিল, যখন রোজ একটি হোটেল থেকে পালিয়ে এসেছিল। ডক্টর অ্যাস্থার তখন নিজেও মানসিকভাবে ভঙ্গুর অবস্থায় ছিলেন, কারণ তার গর্ভ অবস্থাতেই তার হাজবেন্ড মারা যায়। পরে বাচ্চাটা তাকে বেঁচে থাকার শক্তি দিয়েছে। আমরা ডক্টর অ্যাস্থারের মেয়েকে দেখতে পাই যে তার মাকে ডাকতে এসেছে। ডক্টর আরো বলতে থাকে রোজের এমন কোনো পিছুটান ছিল না, তাই সে কোহিমা থেকে চলে যায় আর আবারও ড্রাগস নেওয়া শুরু করে। আনসারি জিজ্ঞেস করে রোজ কখনো থমের কথা তাকে বলেছে কিনা। ডক্টর কিছু বলছে না দেখে হাতিরাম তাকে প্রেসার দিচ্ছিল। তখন ডক্টর জানায় রোজ থমের রক্ষিতা ছিল। তারা সবাই বাইরে এলে মেঘনা বলে থম মেয়ে বাচ্ছিল, তবে জানি না ডক্টর এস্থার সত্যি বলছে কিনা। আনসারি বলে তাও তো কিছু বলেছে। তখন হাতিরাম বলে ওঠে 1 মাস আগে যেই মাইগ্রেন্ট লেবারদের ধরাও হয়েছিল তারা তাদের সাথে দেখা করতে চায়। সাথে সাথে আনসারি এটাও বলে কাল থেকে আইজ্যাককে তাদের সাথে না পাঠাতে। অর্থাৎ মেঘনা ও আনসারির মধ্যে কোল্ড ওয়ার শুরু হয়ে গিয়েছিল। আমরা দেখতে পাই দুইজন লোক হাতিরাম ও আনসারির উপর নজর রাখছে। পরের দিন তারা সেই লেবারদের সাথে দেখা করতে যায়। তাদের মধ্যে একজন রঘুকে চিনতে পারে। সে জানায় শেষবার রঘুকে 1-1.5 মাস আগে দেখেছিল। আনসারি রোজের ছবি দেখিয়ে জানতে চায় এই মেয়েটা কখনো রঘুর সাথে দেখা করতে এসেছিল কিনা। লোকটি জিজ্ঞেস করে মেয়েটার কি পায়ে সমস্যা, কারণ একটি স্থানীয় মেয়ে রঘুর সাথে বেশ কয়েকবার দেখা করতে এসেছে। মেয়েটির পায়ে সমস্যা ছিল, অনেক দূর থেকে দেখেছিল তাই চেহারা মনে নেই। তারা আরো জানতে পারে এখানে রঘুর একজন জাতি ভাই মনোজ থাকে, যার সাথে রঘু প্রায় দেখা করত। মনোজ এখানকার বাজারে সবজি বেচা কেনা করে। হাতিরাম ও আনসারি গাড়িতে আসার সময় আনসারির কাছে একটি ফোন আসে। কথা শেষে আনসারি হাতিরামকে জানায় থমের ফোন ডিটেলস পাওয়া গিয়েছে। রোজ মার্ডারের 2 দিন আগে থমকে 2টি মেসেজ পাঠিয়েছিল। প্রথমটা হলো আমি সোমবারে আসব, সব যেন রেডি থাকে, আর দ্বিতীয়টি হলো এত
এতদিন তোমার কাছ থেকে লুকানোর জন্য সরি। আমার কাছে আর কোনো উপায় ছিল না। তারা ভাবছিল রোজ থমের কাছ থেকে কি লুকাচ্ছিল। আনসারি থমের কল রেকর্ড চেক করে জানতে পারে সেদিন বারে থমের কাছে আর কেউ নয় বরং ম্যাক্স রিজুর কল এসেছিল, যাকে সে গালিগালাজ করছিল। হাতিরাম খেয়াল করে একটি গাড়ি অনেকক্ষণ ধরেই তাদের পিছু করছে। তারা লোক দুজনকে আটক করলে জানতে পারে তারা নাগাল্যান্ডের স্টেট পুলিশ। এরই মাঝে মেঘনা আনসারিকে কল করে একটি ঠিকানায় আসতে বলে। দেখা যায় ম্যাক্সকে কেউ তার সেই কালো টাই দিয়েই মেরে ঝুলিয়ে রেখেছে, মানে একটা প্রমাণ, একটা সাক্ষী নষ্ট করা হয়েছে। আনসারি যখন মেঘনাকে জিজ্ঞেস করে সে কেন দুজন পুলিশকে তাদের পেছনে লাগিয়েছে, তখন মেঘনা বলে তার ডিপার্টমেন্টের সবাই শুধুমাত্র তার জন্যই কাজ করে না, আসলে তারা রুবেনের লোক ছিল। রুবেন তার মাকে কল করে জানায় হাতিরাম ও আনসারি কি করেছে এখানে এসে। রুবেনের একটি লোক এসে তাকে কিছু কথা বললে রুবেন তার মাকে বলে তাকে এখন যেতে হবে। ওই তিনজন জঙ্গির সন্ধান পাওয়া গিয়েছে। দৃশ্যপট পরিবর্তন হয়। ড্যানিয়েল কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে একটি বাড়িতে চলে আসে। তারপর সেই তিনজন জঙ্গিকে নৃশংসভাবে খুন করে। এদিকে রোজ একজনের কাছ থেকে ড্রাগস নিতে আসে, কিন্তু টাকা কম থাকায় ছেলেটা তাকে ড্রাগস দিতে চায় না। রোজ ড্রাগসের জন্য সবকিছু করতেই রাজি ছিল। ছেলেটা রোজের চেহারা দেখে বলে তাকে দেখতে ছেলেটার বোনের মতো, তাই সে রোজকে ড্রাগস দিয়ে দেয় যাতে রোজ অন্যদেরও এমন প্রস্তাব দিয়ে না বেড়ায় আর তার বোনের বদনাম না হয়। দৃশ্যপট পরিবর্তন হয়। আনসারি সেই তিনজনের ডেড বডি চেক করছিল আর হাতিরাম ক্রাইম সিন দেখছিল। হাতিরামের ধারণা যে এই তিনজনকে মেরেছে তাকে এরা চিনত, কারণ দরজা খোলা হয়েছে, ভাঙা নয়। আনসারি হাতিরামকে বলে সে এই তিনজনের হাতে একটি ট্যাটু পেয়েছে, দেখে মনে হচ্ছে কোনো একটা তারিখ, খুব সম্ভবত 15 ডিসেম্বর 1997। এদিকে এসপি মেঘনা সাংবাদিকদের জানায় তারা এই তিনজনের কাছ থেকে সেই মোবাইল ফোন উদ্ধার করেছে যেটা দিয়ে থমকে মারার কনফেশন রেকর্ড করা হয়েছিল, অর্থাৎ এরা ওই ভিডিওর তিনজনই। একজন সাংবাদিক জিজ্ঞেস করে ওই তিনজন নাকি রুবেন থমের পার্টির লোক। মেঘনা উত্তর দেয় আপাতত যা জানা গিয়েছে তাতে ওই তিনজন নাগা ইউথ কাউন্সিলের সাথে যুক্ত ছিল, কিন্তু তারা এখন ইনভেস্টিগেশন করবে। এইদিকে রুবেন নাগা ইউথ কাউন্সিলের অফিসে আসতেই মিডিয়া তাকে ঘিরে ধরে নানা রকম প্রশ্ন করতে থাকে, এই যেমন ওই তিনজন তারই লোক কিনা অথবা সেই তার বাবাকে খুন করিয়েছে কিনা। রুবেন কোনো কথার উত্তর না দিয়ে অফিসে চলে আসে। ভেতরে আসতেই সে রাগে ফেটে পড়ে, বলে খোঁজ নিতে ওই তিনজনকে আর কে খুঁজছিল, অর্থাৎ ড্যানিয়েল রুবেনের হয়ে তাদের খুন করেনি। এইদিকে আনসারি গুগলে সার্চ করে জানতে পারে 15 ডিসেম্বর 1997 সালে নাগাল্যান্ডের ল্যাংচোমা গ্রামে দুই বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সংঘর্ষে অনেক মানুষ নিহত হয়েছিল। সেখানকার অনাথ শিশুদের নাগা ব্যাপিস্ট অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল। অন্যদিকে হাতিরাম সবজি মার্কেটে এসে রঘুর জাতি ভাই মনোজকে খুঁজে বের করে। মনোজের কাছ থেকে জানা যায় রঘুর হয়তো কোনো মেয়েলি চক্কর চলছিল। ওই মেয়ে প্রায়ই রঘুকে ফোন করত আর রঘুও নিউ মার্কেটের একটি হোটেলে প্রায়ই যেত। হাতিরাম জিজ্ঞেস করে রঘু শেষবার কবে এখানে এসেছিল। মনোজ বলে প্রায় 14 দিন আগে। মনোজের বউ বলে ওঠে একে জেলে নিয়ে যান সাহেব, মানুষকে অবৈধভাবে বর্ডার পার করাতে চাই। হাতিরাম এবার জানতে পারে রঘু তাকে এজেন্টের সাথে দেখা করে দুইজনের বর্ডার পার করার ব্যাপারে কথা বলতে বলেছিল। হাতিরাম ভাবে রঘু হয়তো রোজের সাথে অথবা অন্য কারোর সাথে বর্ডার পার হতে চাইছিল। এদিকে আনসারি সরাসরি নাগা ব্যাপিস্ট অনাথ আশ্রমে চলে আসে। সেখানে সেই তিনজনের ছোটবেলার ফাইলও খুঁজে পেয়েছিল। আমরা আনসারি ও চার্চের ফাদারের কথোপকথনের মাধ্যমে জানতে পারি তারা তিনজন অনাথ আশ্রম থেকে বের হয়ে রুবেনের পার্টি অর্থাৎ নাগা ইউথ কাউন্সিল জয়েন করেছিল, কিন্তু পরবর্তীতে সেখান থেকে বের হয়ে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনে যুক্ত হয়। পরে নিজেদের ভুল বুঝতে পেরে তারা কপিল রেড্ডির সামনে স্যারেন্ডারও করেছিল। তারা তাদের ক্ষমাপত্রের জন্য অপেক্ষা করছিল। আনসারির সাথে সাথেই হাতিরামকে কল করে জানায় ওই তিনজন রেড্ডির কাছে স্যারেন্ডার করেছিল এবং একসাথে বিজনেস শুরু করার কথাও ভাবছিল। হাতিরাম বলে তাহলে দিল্লিতে থাকা থমকে তারা কেন মারতে যাবে। আনসারিরও একই প্রশ্ন। এদিকে মনোজ হাতিরামকে নিউ মার্কেটের যে হোটেলে নিয়ে আসে সেটা আর কারো নয় বরং রেড্ডির ওয়াইফ গ্রেসের হোটেল। হাতিরাম নিজের আইডি কার্ড দেখিয়ে বলে সে গ্রেসের সাথে দেখা করতে চায়, কিন্তু রিসেপশন থেকে জানায় গ্রেস মিটিং এ ব্যস্ত, এখন কোনোভাবেই দেখা করা যাবে না। কিন্তু হাতিরাম কি কারো কথা শোনা মানুষ? সে সরাসরি মিটিং রুমে ঢুকে রঘুর ছবি দেখিয়ে জিজ্ঞেস করে রঘু প্রায়ই গ্রেসের হোটেলে আসতো, গ্রেস রঘুকে চেনে কিনা। হাতিরাম খেয়াল করে
গ্রেসের অ্যাকাউন্টেন্ট কেমন যেন ভয় পেয়ে আছে। গ্রেস তার এমপ্লয়িকে বলে হাতিরামকে সিসিটিভি ফুটেজ দিয়ে সাহায্য করতে। হাতিরাম হোটেলের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিট্টুর জন্য অপেক্ষা করছিল। বিট্টু এসে জানায় কাজ হয়ে গিয়েছে। কি কাজ সেটা একটু পরেই জানা যাবে। সেই সময়েই রেনু হাতিরামকে কল দেয়। তাদের বেশ ভালোভাবেই কথা হচ্ছিল, কিন্তু রেনু বলে ওঠে হাতিরাম সিদ্ধার্থের 18তম জন্মদিনে আসছে কিনা। হাতিরাম বলে টিকিটের অনেক দাম। এভাবেই এক কথা দুই কথায় তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। হাতিরাম খেয়াল করে গ্রেসের অ্যাকাউন্টেন্ট হোটেল থেকে বের হচ্ছে, তাই সে রেনুর সাথে কথা শেষ না করে কল কেটে দিলে রেনু ভাবে হাতিরাম তার মুখের উপর ফোন কেটে দিয়ে তাকে অপমান করেছে। তাই সে কাঁদতে শুরু করলে গুড্ডু বলে ওঠে তার নাম গুড্ডু। ওই যে সেদিন রাতে রেনু তার নাম জিজ্ঞেস করেছিল। গুড্ডু আজকে রেনুর মন ভালো করতে তাকে নিজের নাম বলেছে। এদিকে গ্রেসের অ্যাকাউন্টেন্ট ঘোষবাবু গাড়িতে উঠতেই হাতিরাম ও বিট্টুও তার সাথেই গাড়িতে উঠে পড়ে। হাতিরাম বলে নাগাল্যান্ড ড্রাই স্টেট। ঘোষ তার কথার উত্তর না দিলে সে পুলিশকে বলবে ঘোষের গাড়িতে সে মদের বোতল পেয়েছে। হাতিরাম আসলে বিট্টুকে তখন মদ জোগাড় করার কাজই দিয়েছিল। ঘোষ তাদের কথা শুনে ভয় পেয়ে যায়। সে জানায় প্রতি মাসে রেড্ডির নির্দেশে সে রঘুকে 1 লক্ষ টাকা দিত। কেন কি জন্য এইসবের কিছুই তার জানা নেই, কিন্তু যোগী তো বলেছিল রঘু রোজকে 50,000 টাকা দেয়, তাহলে বাকি টাকা কোথায়। রাতে আনসারি সহ হাতিরাম বিট্টুর সাথে মদের গোপন আস্তানায় চলে আসে। সেখানে রোজের ডক্টর এস্থারও ছিল। হাতিরাম ও আনসারি বসার জায়গা পাচ্ছিল না। তখন এস্থার উঠে এসে বলে তারা চাইলে এস্থারদের জায়গায় বসতে পারে। আনসারি বলে সমস্যা নেই, এটা কোনো রেইড নয়। এস্থার জানায় তার ইউরিক অ্যাসিড কন্ডিশন আছে, 2টো ড্রিঙ্কসের বেশি খেলে কাল আর হাঁটতেই পারবে না। এস্থার চলে গেলে হাতিরাম বলে পুলিশ দেখলে মানুষের যত সব রোগের কথা মনে পড়ে যায়। টেবিলে বসার পর আনসারি তাকে জানায় ডিসিপি ভারাদুয়াজ তাকে কল করেছিল। আজকে হোটেলের বিষয়টি নিয়ে রেড্ডি বেশ ক্ষেপে আছে। ডিসিপি হাতিরামকে কল করলে সে যেন বলে আনসারি তাকে এইসব করতে অর্ডার দিয়েছিল। সেও তাই বলেছে। হাতিরাম আনসারিকে বলে রঘু প্রতি মাসে রেড্ডির হোটেলে গিয়ে 1 লক্ষ টাকা নিয়ে আসতো। আনসারি উত্তর দেয় সে বুঝতে পারছে না এইসব কি হচ্ছে, বাকি 50,000 টাকা কোথায়। আর রঘু যদি রোজকে নিয়ে মার্ডার করার পর বর্ডার ক্রস করবেই, তাহলে মনোজের সাথে আর যোগাযোগ করেনি কেন। যাই হোক, আনসারি ওয়াশরুমে উঠে যেতেই ইউ দিয়ে সেভ করা কারোর কল আসে। হাতিরাম ভাবে হয়তো আনসারের গার্লফ্রেন্ড জরুরি কিছু বলতে চায়, তাই সে ফোনটা রিসিভ করে। কিন্তু ফোনের অপর পাশে একজন পুরুষ, যে বলে আনসারিকে জানিয়ে দিতে সে ফ্লাইটে উঠেছে। আনসারি ফিরে এসে দেখে ইউ তাকে কল করেছিল। আনসারি কথা বলার জন্য বাইরে যেতে গেলে হাতিরাম তাকে জানায় উনি ফ্লাইটে। পরিস্থিতি কেমন যেন অস্বাভাবিক হয়ে উঠেছিল। যাওয়ার সময় আনসারি আর চুপ থাকতে না পেরে হাতিরামকে জানায় সে অনেকবার ভেবেছে উজির অর্থাৎ তার বয়ফ্রেন্ডের কথা হাতিরামকে বলতে, কিন্তু হাতিরাম তাকে নিয়ে কি ভাববে সেটা চিন্তা করে সে আর কিছুই জানায়নি। হাতিরাম গাড়ি থামিয়ে আনসারিকে সেই আগের মতোই তুই বলে সম্বোধন করে বলে সে জাট মানুষ, এইসব বোঝে না, তাই বলে সে কখনোই আনসারিকে এইসব কিছু নিয়ে জাজ করবে না। হাতিরামের কথা শুনে আনসারির চোখ ছলছল করে ওঠে। সে হাতিরামকে বলে যখন অফিসের কেউ না থাকে তখন যেন হাতিরাম তাকে আনসারি বলেই ডাকে। এই ডাকটা তার ভীষণ প্রিয়। আমরা বুঝতে পারি হাতিরাম যেমন আনসারিকে নিজের ছোট ভাই হিসেবে দেখে, ঠিক তেমন আনসারিও তাকে নিজের বড় ভাই মানে। যাই হোক, হাতিরাম সিদ্ধার্থের বার্থডে নিয়ে তাদের সমস্যার কথা সহ এটা সেটা বলে পরিস্থিতি হালকা করে। পরের দিন সকালে বিট্টু এসে হাতিরামকে জানায় একটু পরেই হাতিরামের ফ্লাইট। আনসারি কাল বিট্টুকে কল করে টিকিট ম্যানেজ করতে বলেছিল। হাতিরাম আনসারির সাথে কথা বলতে চাইলে বিট্টু জানায় আনসারি বলেছে তাকে না ডাকতে, আজ সে বেলা পর্যন্ত ঘুমাবে। হাতিরাম মুচকি হেসে প্যাকিং শুরু করে দেয়। একটু পর হাতিরাম এয়ারপোর্টে বসে আনসারিকে কল করে ধন্যবাদ জানায়। হাতিরাম সেখানে বসে নিউজে দেখে আজকে নাগা বিজনেস সামিটের কথাবার্তা পুনরায় শুরু হবে। সিন শিফট হয় মিটিং রুমে। নাগা লিডার্স ও সরকার পক্ষের লোক বসে সামিটের নানা পয়েন্ট ও শর্ত নিয়ে আলোচনা করছিল, যেখানে একটি পয়েন্ট ছিল যে সকল মানুষ সন্ত্রাস থেকে আত্মসমর্পণ করেছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। সরকারি অ্যাডভাইজার্স এই বিষয়ে রাজি হচ্ছিল না। তখন আঙ্কেল কেন তাদের বোঝায় তারা আত্মসমর্পণ করেছে, তারা ভালো হতে চায়, সবাই একটা সেকেন্ড চান্স অবশ্যই ডিজার্ভ করে। এদিকে রুবেন একভাবে কল করেই যাচ্ছে দেখে রেড্ডি বাইরে এসে তার ফোন রিসিভ করে। রুবেন বলে তাদের সকল টাকা পয়সা তাদের দিয়ে দিতে। রেড্ডি জানায় সে রুবেনের মায়ের সাথে এই ব্যাপারে পরে
ঘরে কথা বলে নেবে। রুবেন বলে সে এখন থমের জায়গা নিয়েছে, সব কথা তার সাথেই হবে। রুবেন রেড্ডিকে এক প্রকার থ্রেট দিচ্ছিল। রেড্ডি ফোন রাখতেই অন্য একজন অ্যাডভাইজার রেড্ডিকে বলে এই মুহূর্তে তার সম্পূর্ণ ফোকাস এই সামিটে থাকা উচিত। এই সামিট সবার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে রেড্ডির জন্য। এদিকে রুবেনকে তার মা জানায় থম নিজের সব টাকা রেড্ডির নামে রেড্ডির বিজনেসে লাগিয়ে দিয়েছে। সে শুনেছে গ্রেস তার সম্পত্তি বেচতে চাইছে। তারা যদি সব বেচে ফেলে তাহলে রেড্ডি দম্পতি তাদের টাকা নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। একটু চুপ থেকে রুবেনকে জিজ্ঞেস করে সে সত্যি ওই তিনজনের মৃত্যুর সাথে জড়িত কিনা। রুবেন উত্তর দেয় কাউকে যদি মারতেই হতো তাহলে সে সবার আগে থমকে খুন করত। কেউ নিশ্চয়ই তাকে ফাঁসানোর চেষ্টা করছে। সিন শিফট হয় একজন বিজনেসম্যান সঞ্জয়ের বাড়িতে। কিছু দুষ্কৃতিকারী সঞ্জয়ের বাড়িতে ঢুকেই ভাঙচুর শুরু করে দেয়। বাকিরা ঘরের ভেতরে এসে সঞ্জয়কে মারতে মারতে বলে তারা অর্থাৎ বাইরের লোকেরা যদি নাগাল্যান্ডে থাকতে চায় তাহলে গ্রেসের হোটেল যেন না কেনে। আমরা জানতে পারি এরা আসলে রুবেনের লোক। এইদিকে রোজকে ড্রাগ দেওয়া সেই ছেলেটি রুবেনকে এসে জানায় রোজ এখন কোথায়। অন্যদিকে হাতিরাম তার বাড়ি ফিরে আসে। তারপর সবাইকে নিয়ে সিদ্ধার্থের হোস্টেলে চলে যায়। রেনু সিদ্ধার্থের রুমে এসে দেখে সেখানে সিদ্ধার্থের গার্লফ্রেন্ড অনন্যা বসেছিল। যাই হোক, সিদ্ধার্থ জানায় রেনু যেহেতু আগে থেকেই তাকে কিছু জানায়নি তাই সে ফ্রেন্ডসদের সাথে বাইরে যাওয়ার প্ল্যান করে ফেলেছে। এখানে হাতিরাম বেশ ম্যাচুরিটি দেখিয়ে পরিস্থিতি সামলে নিয়েছিল। অন্যদিকে বিট্টু আনসারির রুমে এসে তাকে তার গাড়ির চাবি দিয়ে যায়। বিট্টু দাঁড়িয়ে থাকতে থাকতেই হাতিরামের ফোনে একটা কল আসে। ফোনের অপর পাশ থেকে একটি মেয়ে তাকে রোজ লিজোর ঠিকানা বলছিল। আনসারি দ্রুত হাতিরামকে কল করে কিন্তু হাতিরাম কেক কাটিং এ ব্যস্ত থাকায় কল কেটে দেয়। আনসারি এবার মেঘনাকে কল করে কিন্তু মেঘনার সাথে তো তার আগে থেকেই ঝগড়া, তাই মেঘনাও ফোন রিসিভ করে না। আনসারি একাই নিজের পিস্তল বের করে বিট্টুর কাছ থেকে লোকেশন জেনে রোজের ঠিকানায় বেরিয়ে পড়ে। এইদিকে রোজ ড্রাগস নিয়ে পড়েছিল। তার হুঁশ ফিরতেই আবারও ড্রাগস খুঁজতে শুরু করে। এরই মাঝে সকালে ড্রাগস দেওয়া ছেলেটি তার দরজায় নক করে বলে সে বাইরে ড্রাগস রেখে যাচ্ছে, পরে চাইলে আরো দিয়ে যাবে। রোজ দরজা খুলতেই রুবেন ভেতরে চলে আসে। রোজ পালাতে চাইছিল কিন্তু পালানোর জন্য কোনো জায়গা ছিল না। কিছুক্ষণের মধ্যেই আনসারিও সেখানে হাজির হয়। সে রুবেনের লোকদের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে রোজের ঘরে এসে রুবেনের মাথায় পিস্তল ধরে। তার লোকদের বলে রোজকে ছেড়ে দিতে। হঠাৎ তাদের মাঝে গোলাগুলি শুরু হয়ে গেলে রোজ সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। আনসারিও তার পিছু নিয়েছিল। রুবেনের লোক তাদের শুট করতে গেলে রুবেন তাকে মানা করে। আনসারি রোজকে ধরে নিজের গাড়িতে উঠিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। গাড়ি চালাতে চালাতে রোজকে বলে সে রোজকে জনাথন থমের মার্ডারের জন্য অ্যারেস্ট করছে। সাথে সাথে একটি গুলি চলে আর আনসারির গাড়িটা পাল্টে খেয়ে রাস্তায় পড়ে যায়। দেখা যায় গুলিটা করেছে ড্যানিয়েল। এক ঝলকের জন্য দেখা যায় তার হাতেও 15 ডিসেম্বর 1997 এর ট্যাটু। হয়তো সেও ল্যাংচোমা ট্র্যাজেডির শিকার হয়েছিল। যাই হোক, রোজ গাড়ি থেকে আস্তে আস্তে বেরিয়ে এসে রাস্তার পাশে দাঁড়াতেই ড্যানিয়েল আরো একবার শুট করে। রোজ নিচে পড়ে যায়। এদিকে হাতিরাম হোস্টেল থেকে বের হয়ে সবার আগে আনসারিকে কল করে। আমরা দেখতে পাই আনসারির ভাঙা ফোনটা বেজেই চলেছে কিন্তু সে ধরছে না, কারণ প্রথম গুলিটি আনসারির মাথা ভেদ করে চলে গিয়েছিল আর আনসারি সেখানেই মারা যায়। পাতাল লোকের পরবর্তী আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটা আপনার কাছে চলে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।